ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ থেকে সেফ এক্সিট করছেন আর কি? আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে যুদ্ধের মধ্যে হেরেছে। শেষ হয়ে হইল না শেষ, মানে যুদ্ধটা ওইদিকেই যাচ্ছে কিনা আমরা দেখলাম। যুক্তরাষ্ট্র কেবল ক্ষণগণনা করছে যে এই মাত্র শেষ হয়ে যাবে, একটা স্রেফ চুক্তির অপেক্ষা। ইরান জবাব দিল, ডোনাল্ড ট্রাম্প বলল আমার পছন্দ হয়নি। কোথায় যাচ্ছে আসলে পরিস্থিতি? আমি আবারও একটা পজিটিভ কথা দিয়ে বলতে চাই। আমরা একটা বিতর্ক করেছিলাম, বিষয় ছিল দ্বন্দ্বই উৎপত্তির মূল। মানে আপনি গাছ যদি না কাটেন, বৃক্ষ নিধন না করলে তো আপনার চেয়ার পাবেন না, আপনি টেবিল বানাতে পারবেন না, খাট বানাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি ফাইট। ডোনাল্ড ট্রাম্প বোধহয় ওইটাতে খুব বিশ্বাস করেন। এ কারণে আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের এই বিষয়টার মূল বিষয়, আমি মধ্যপ্রাচ্যেও 5 বছর ছিলাম, কিন্তু ওইখানে আপনি একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের, মানে আমি যদি একজন মুসলমান হিসেবে বলি, ওখানে কিছু দালাল কান্ট্রি আছে। আমরা ইসরায়েলকে বাদ দিয়ে দিই, ধরুন এখানকার মধ্যে আপনি যদি জর্ডান ধরেন, আপনি মিশর ধরেন, হ্যাঁ, এমনকি মানে আমি তো মনে করি সৌদি আরব ধরেন, আমি জিও পলিটিক্স নিয়েই কথা বলছি। 20% তুরস্ক, হ্যাঁ 20% বোধহয় তুরস্ক না, তুরস্ক এখানে অন্য খেলাটা খেলে। তুরস্ক তার গেইনের খেলাটা খেলে সব সময়। তো কিন্তু এরা ডেকে সেধে আমেরিকাকে রাখে যে তুই আমার ত্রাণকর্তা, ঠিক আছে। তো আমেরিকা মজাটা দেখে যে ভালোই তো, আমার সমস্যা কি, আমি তো ওদেরই খাচ্ছি, ওদেরই পড়ছি, ওদের থেকে তেল নিচ্ছি, ওদের তেল নিব, তো আমি সবসময় এই অবস্থায় থাকি না কেন? এবং এইটাই কিন্তু এই যে আপনি যে এখন যেটা দেখছেন যে আবারও তারা আক্রমণ করলো ইয়েতে, কি বলে, মানে চুক্তিটা মানলো না, এটা ওইটাই। ও যখন দেখলো যে আমি তো কিছুই পাচ্ছি না, তাহলে লেট ইট বি কন্টিনিউ, এবং ও এখন চিপার ওয়েতে গেছে। একদম। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান আছেন। উনি চমৎকার বিশ্লেষণ করেন, বিভিন্ন সময় যুক্ত হন, আজকেও আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অধ্যাপক আনিসুর রহমান। এবং বলে রাখি, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুদ্দা বাবুল আছেন এবং সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন আছেন। তারাও হয়তো আলোচনার ফাঁকে কিছু জানতেও চাইতে পারেন আপনার কাছে। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, চীন এতদিন আসলে পর্দার আড়ালে ছিল। আমরা সবাই জানছিলাম যে চীন কোনো না কোনোভাবে ইরানকে পেট্রোনাইজ করছে, কিন্তু পরিচয়টা বলছে না, ঘোষণা দিচ্ছে না। এবার আসলে চীন স্পটলাইটে চলে এলো, 4টা দফা প্রস্তাব দিল, যুক্তরাষ্ট্র নাকচ করে দিল। ভবিষ্যৎ কি দেখেন আসলে? না দেখুন, এটা এই যুদ্ধটার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেম যেটা আছে, এই সিস্টেমের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে বলে আমরা ধরে নিয়েছিলাম প্রথম থেকেই। এখানে রিজিওনাল একটি পাওয়ার হিসেবে ইরানকে দাঁড় করাবে, এবং এই ইরানকে রিজিওনাল পাওয়ার হিসেবে দাঁড় করানোর পিছনে আপনার দুইটা গুরুত্বপূর্ণ কান্ট্রি, একটা চায়না আর একটা হচ্ছে রাশিয়া। এই দুইটা কান্ট্রি চাচ্ছে যে মধ্যপ্রাচ্যের ব্যালেন্স রক্ষার জন্য, এবং ইউএস এর যে ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেমটা আছে মিডল ইস্টে, সেইটাকে ডিফিট করার জন্য বা সেটাকে প্যারালাল আরেকটা পাওয়ার দাঁড় করানোর জন্য ইরানকে তারা চেষ্টা করছিল। এবং দে হ্যাভ বিন সাকসেস, তারা সাকসেস হয়েছে বিকজ অফ ইরানকে তারা ওয়েপন দিয়ে সহযোগিতা করেছে, ইরানের ইকোনমি রিকনস্ট্রাকশনের জন্য সহযোগিতা করেছে যুদ্ধকালীন সময়টাতে। মানে যুদ্ধে ইরানের অনেক ডিস্ট্রয় হয়েছে, ইরান যুদ্ধের মধ্যে অনেক লস করেছে, ইনফ্রাস্ট্রাকচার লস যদি আমরা বলি, বা হিউম্যান লস করেছে। বাট ইরানের গেইন কিন্তু অনেক, বিকজ অফ মিডল ইস্টের এই ফার্স্ট টাইম আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মধ্যে আপনার এই ফর দ্য ফার্স্ট টাইম একটা রিজিওনাল পাওয়ার হিসেবে ইরানের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং এটা সত্য যে ইরান এবং তুর্কি, এই দুটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে টুডে অর টুমরো, বিকজ এই দুটো রাষ্ট্রের হেরিটেজ কিন্তু আপনার এম্পায়ার থেকে, মানে আরবদের কোনো এম্পায়ার বা সাম্রাজ্য ছিল না। এখানে দুটো সাম্রাজ্য ছিল মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোতে, একটা হলো অটোমান সাম্রাজ্য, আরেকটা হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য। এবং আরেকটা ওইদিকে যদি আপনি দেখেন, ব্রিটিশ একটা সাম্রাজ্য ছিল, রাশিয়া একটা সাম্রাজ্য ছিল, চীন একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যগুলো ভেঙে গিয়ে ছোট ছোট রাষ্ট্র হয়েছে, বাট ওই রাষ্ট্রগুলোর লিগাসি কিন্তু হচ্ছে এম্পায়ার। সুতরাং ইরানকে হঠাৎ করে ডিফিট করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তুর্কিকে ডিফিট করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, বিকজ এখানে একটা বিষয় একটু যুক্ত করে দেবেন অধ্যাপক আনিসুর রহমান। আপনি নিউ ইয়র্ক টাইমস, আমি শিওর আপনি প্রতিবেদনটা দেখেছেন,
ওইখানে আসলে খুব স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পের একটা ইঙ্গিত দেখানো হয়েছে। তিনি বলছেন জেনেভাতে চলেছিল, হ্যাঁ একটা দুর্ঘটনা 28শে ফেব্রুয়ারি ঘটেছে, হামলা হয়েছে ইরানে, যেটা হওয়া উচিত ছিল না, অনাকাঙ্ক্ষিত, তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখন তিনি বলছেন যে চুক্তির শেষে গিয়ে যদি কোনো সমাধান না আসে তাহলে আসলে উনি পারমাণবিক যে ইস্যু হামলা তার একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা তো বলছি যে একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটা ভয় দেখান ডোনাল্ড ট্রাম্প, সম্ভাবনা কতটুকু দেখেন আসলে? দেখুন, পারমাণবিক যুদ্ধটা এটা এমন একটা যুদ্ধ রূপ নিবে, যদি আমেরিকা এখানে পারমাণবিক ওয়েপন ইউজ করে তাহলে সমস্ত ওয়ার্ল্ডের হিউম্যান সিভিলাইজেশন ডেস্ট্রয় হবে। ইট ইজ দ্য ফাইনাল, বিকজ অফ আমেরিকা এখন আর একক শক্তিত রাষ্ট্র না যে রাষ্ট্রের মধ্যে একাই পারমাণবিক বোমা আছে। আপনি দেখেন যে এখানে পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, উত্তর কোরিয়ার আছে, আপনার চায়নার আছে, রাশিয়ার আছে। পারমাণবিক যুদ্ধ এতটাই বিধ্বস্ত হবে যে শুধুমাত্র এখানে ইরান এফেক্টেড হবে এরকম না, আমেরিকাও যে এফেক্টেড হবে না এটার গ্যারান্টি দেওয়া যাবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখানে পারমাণবিক ওয়েপন ব্যবহার করবেন, হ্যাঁ হুমকি দিতে পারেন, ইরানকে অনেকগুলো শর্তের মধ্যে রাজি করানোর জন্য হুমকি দিবেন, বাট এটা কতটুকু অ্যাপ্লাই তিনি করবেন এটা হচ্ছে যে অনেক ইন্টারন্যাশনাল আমরা না একটা ওয়ার্ড গেল 18 মাসে অনেক বেশি শুনেছিলাম, সেফ এক্সিট। তো আপনার মনে হয় কিনা ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ থেকে সেফ এক্সিট খুঁজছেন আর কি? এইটা তো অনেক আগে থেকেই আমরা বলে আসছিলাম, বিকজ অফ উনি প্রথমে ওই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে যুদ্ধের মধ্যে হেরেছে ফার্স্টলি, আর সেকেন্ডলি হচ্ছে তারা ডিপ্লোম্যাটিক একটু ওয়ার করেছিল। এই ডিপ্লোম্যাটিক ওয়ারকে তারা ফোকাস করেছিল আপনার পাকিস্তানকে, এবং সেটা আমরা বলে আসছিলাম যে পাকিস্তান ইজ নট এ গুড অ্যাক্টর ইন মিডল ইস্ট পলিটিক্স। এখানে যদি আপনার অন্য কোনো শক্তিত রাষ্ট্র, রাশিয়া বা চায়না অথবা ধরেন ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স অথবা ইংল্যান্ড যদি এটার মিডিয়েটর হতো, ইন দ্য টাইম এটা একটা গুড হতো, আপনার ডিসিশনের আসা সম্ভব হতো। বাট এখানে চুজ করেছে পাকিস্তানকে, এবং এই আপনার ডিপ্লোম্যাটিকলিও কিন্তু ইরানের কাছে হেরে গিয়েছে আমেরিকা, এবং ডিপ্লোম্যাটিক আপনার হয়েছে, তাদের পরাজয় হয়েছে, ডিফিট হয়েছে। আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আপনি শুধু আমাকে শুরুতে যেটা জানতে চাইছিলাম ওটা একটু বলবেন। চীনের 4 দফা প্রস্তাব তো যুক্তরাষ্ট্র সাফ না করে দিল, এটা কি পুনর্মূল্যায়ন হবে নাকি এখানেই জিনিসটা শেষ হয়ে যাবে? এখন দেখুন, এখানে গেমটা হচ্ছে আসলে বেসিক্যালি চীন ভার্সেস ইউএসএ। এখন চীন এবং ইউএসএ এর যে কনফ্লিক্টটা, ওরা যে গেমটা করছে পাওয়ার পলিটিক্সের, ইন্টারন্যাশনাল পাওয়ার সিস্টেম, পাওয়ার স্ট্রাকচারের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে চীনের এই 8 দফা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে চীনের কাছে ইউএসএ এক ধরনের আপনার পরাজয়। সুতরাং এটা ইউএসএ মানবে না, বিকজ ইউএসএ ইজ নাও স্টিল নাও এটা সুপার পাওয়ার, ইউনিপোলার ওয়ার্ল্ড তারা লিড করে। সুতরাং এটাকে সহজে তারা অ্যাকসেপ্ট করবে না। বাট হোয়াট ইজ হ্যাপেনিং, উই হ্যাভ টু ওয়েট ফর দিস। অনেক ধন্যবাদ, আপনি আছেন। আমি সবশেষ মন্তব্য খাজা মঈনুদ্দিন আপনার কাছে নিতে চাই। মার্টিন লুথার কিং এর একটা বক্তব্য ছিল যে যুদ্ধ এবং ইগো হাত ধরাধরি করে হাঁটে। আপনার মনে হয় কি না আসলে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ইগোটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? এই যুদ্ধটা খুব চট করে শেষ হচ্ছে না এই কারণে, ইগোর কারণে। ইগোটা শুধু আমেরিকার না, ইসরায়েলের ইগো কাজ করছে। ইসরায়েল কোন মুখে যুদ্ধ থেকে সরে যাবে, আমেরিকা সরে যাবে। আপনি সেফ এক্সিটের কথা বলেছেন, এই যুদ্ধে আর সেফ এক্সিট সম্ভব না। এখানে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ একটা অনারেবল এক্সিট হতে পারে। ইজ্জত নিয়ে কোনো রকমে কেটে পড়লাম সেরকম একটা অবস্থা হতে পারে। আর নিউক্লিয়ার ওয়েপন্সের কথা বলেছেন, আই সি জিরো চান্স, বিকজ 1945-এর হিরোশিমা নাগাসাকির পরে আপনি দেখেন কোথাও পারমাণবিক বোমা পড়েনি। 1962-তে কিউবাতে আমেরিকান বোমা পড়ার কথা, নিউক্লিয়ার ওয়েপন্স সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করার কথা ছিল। সোভিয়েত মিসাইল নিউক্লিয়ার ফ্যাসিলিটি কিউবার পাশে স্টেশন করা হয়েছিল। তখন আমেরিকা জন এফ কেনেডির সময় রাশিয়াকে সময় ডেড টাইম বেঁধে দিচ্ছিল, মস্কোর টাইম বেলা 3টার সময়ের মধ্যে যদি তারা উইথড্র না করে পারমাণবিক বোমা ফেলা হবে। পরবর্তীকালে 30 বছর পরে যখন ডকুমেন্টগুলো ওপেন হয়, দেখা গেল যে আরও 12 থেকে 24 ঘন্টা আমেরিকা অপেক্ষা করতো। সবসময় একটা স্পেস রাখা হয়। 1962-র মতো পরিস্থিতি ইতিহাসে কোনো দিন তৈরি হয় নাই। আর এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানিয়ান সিভিলাইজেশন ধ্বংস করে দিল, তো কিছুক্ষণের মধ্যে তো ইসরায়েল সহ উড়ে যাবে, এরপর আগুন যাবে, সেটা সম্ভব না, এটা রিয়ালিস্টিক্যালি সম্ভব না। থার্ড পয়েন্ট হচ্ছে চায়নার এন্ট্রি। বলা হয় যে তারা এখনো খেলা শুরুই করেনি। আমি ফজলুল বাবুল আপনার কাছ থেকে ছোট একটা মন্তব্য নিতে চাই। অনেকে এটা জানতে চান, সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছিল যে বিরোধী দল, সরকারি দল সবাইকে নিয়ে জ্বালানি বিষয়ক একটা কমিটি তৈরি করা, 10 জন, মানে একটু বলবেন যুদ্ধের এই পরিস্থিতিতে জ্বালানি সংকট হয়তো এখন দেশের নেই,
কিন্তু সামনের যে নতুন সংকট আসবে না তা তো আমরা জানি না। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় করে সরকারকে কোনো কমিটি, কোনো পদক্ষেপ, কোনো বিশেষজ্ঞ টিম তৈরি করা? আমরা কাজ করছি, কারণ একটা স্পেশাল কমিটি হয়েছে, বিশেষ কমিটি, সেখানে আমরা বিরোধী দলকে রেখেছি, সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরো হবে। আপনি জানেন সংসদ শুরু হচ্ছে, কারণ সংসদ সদস্যরা নির্বাচিত হবার পর তারা কিন্তু সময় পায়নি যে তাদের নিজ আসনে যাবে, দেখা করবে, কোনো কাজ করবে, পরিকল্পনা করবে, এগুলো কিন্তু হয়নি। সেই কুলিং পিরিয়ডটা চলছে এবং এটা হবে। আমি ওই আপনাদের আলোচনা বা প্রফেসরের আলোচনা শুনছিলাম, কিন্তু এখানে একটা মজার বিষয় কি জানেন, মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো আমরা সবসময় মিডিয়া দ্বারাই তাড়িত হই। এবং দেখুন, নীরবে একটা যুদ্ধ হয়ে গেছে, এটা মিডিয়াতে ওইভাবে আসেনি। সৌদি আরব অ্যান্ড ইয়েমেন, প্রফেসর ইউ উইল এগ্রি উইথ মি, অ্যান্ড মানে দামাস্কাস শেষ হয়ে গেল, there is no news almost in the globally, there is no news almost. তো মূল কথাটা হচ্ছে ইরান যে রেজিলেন্স দেখিয়েছে, এবং ইরান তো অলরেডি জয়ী এই যুদ্ধে, এবং এইটা এক্সপেক্টেড ছিল, এবং এতটা নাজেহাল কেউ দেখেনি যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্র সবসময় নাজেহাল। যুক্তরাষ্ট্র ইনফ্যাক্ট আপনি যদি ইয়েতে দেখেন, কি বলে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তো ইনফ্যাক্ট নাজেহালি, ইরাক ইরানে নাজেহালি, আপনি সিরিয়াতে, হ্যাঁ, অলমোস্ট তাই ছিল। আচ্ছা, আমার আলাপের সময়টা শেষ, কিন্তু আমি একটা ধারণা পেলাম নিশ্চয়ই অধ্যাপক আনিসুর রহমান সামনে আয়োজনে কথা হবে, তখন একটা বিষয় একটু জানার চেষ্টা করব, কারণ অনেকেই বলার চেষ্টা করেন যে আসলে কথার যুদ্ধ চলতে থাকবে ডোনাল্ড ট্রাম্পের ঠিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, এরপর অবধারিতভাবে তিনি হারবেন, নতুন সরকার আসবে এবং তারপরে গিয়ে যুদ্ধ শেষ হবে। এটা আদলেই মানে সত্যি কথা কিনা সেটা নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ সবাইকে, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।